আপনারা এখন শুনছেন জ্যাম হাব স্টুডিও নিবেদিত ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ। এই ক্রাইম চ্যালেঞ্জের তৃতীয় এপিসোডে আপনারা শুনেছেন মাথা কাটা দেহ। ঋষিকেশ বাবু ঘটনার তদন্ত করতে করতে চলে গিয়েছিলেন আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ ছুড়ে। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আপনারা আপনাদের উত্তর পাঠিয়েছেন। সঠিক উত্তরদাতার নাম প্রকাশ করব আমরা আজকের গল্পের পর একটি স্বতন্ত্র ভিডিওর মাধ্যমে এবং আমাদের কমিউনিটি পোস্টে। ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ সিরিজে থার্ড এপিসোডে আপনারা শুনেছেন মাথা কাটা দেহের প্রথম পর্ব। যারা প্রথম পর্বটি শোনেননি তাদের জন্য আই বাটনে ক্লিক করে আগে থার্ড এপিসোডের মাথা কাটা দেহের প্রথম পর্বটি শুনে নিন। ঋষিকেশ বাবু ও পঞ্চানন বাবু দুজনেই বিষয়টি নিয়ে ভীষণ চিন্তিত। ঘটনার তদন্ত করতে করতে উনি সিদ্ধান্ত নিয়েছেন নকুল বাবুর বাড়ি যাওয়ার। আজ মাথা কাটা দেহ অর্থাৎ থার্ড এপিসোডের শেষ পর্ব। এই কেসে ফ্রিজ খুব গুরুত্বপূর্ণ, বুঝলে? কেন স্যার? আমি ভাবছি কার ফ্রিজে কাটা মাথাটা পাবো। ফ্রিজের মধ্যে কাটা মাথা? হ্যাঁ পঞ্চানন, কারণ ফ্রিজই তো কাটা মাথাটাকে পচতে দেবে না। মাথাটাকে যত্নে রাখা এই কেসে খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। আপনি কি যে হেঁয়ালি করছেন স্যার, আমি না কিছুই বুঝতে পারছি না। তুমি গাড়ি বের করো, তারপর সোজা চলো নকুল হালদারের বাড়ি। নকুল হালদারের বাড়ি? মানে যার বাড়িতে সেদিন বিয়ে ছিল, আর কালু চোর যেখানে চুরির মতলবে ঘুরঘুর করছিল সেখানে? কিন্তু কেন স্যার? তোমাকে তো আগেই বলেছিলাম ফ্রিজ খুব ইম্পর্ট্যান্ট এই কেসে। এখন গরিব বস্তিতে ফ্রিজ আছে মাত্র দুইজনের কাছে, এক রূপচাঁদ আর দুই রজতের কাছে, যে তার বিক্রি না হওয়া মাংস সংরক্ষণ করে। আর বস্তির কাছে ওই নকুল হালদারের বাড়িতে খুনের দিন আইস বক্সের আগমন ঘটেছিল বিয়ের মেনুতে আইসক্রিম রাখবার কারণে, তাই ওর বাড়িটা যাওয়া প্রয়োজন। বিয়ে বাড়ি পৌঁছে দেখলাম কন্যা বিদায় শেষ। কয়েকটা আত্মীয়বাদের সকলেই অনুষ্ঠান বাড়ি খালি করে চলে গেছে। সামান্য জিজ্ঞাসাবাদ করতেই নকুল হালদারের দেখা মিলল। ফাঁকা ঘরে বসে বিলাপ করছে। আমি কাছে যেতেই আমাকে দেখে চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। আরে আপনি এখানে? আমাকে আপনি চেনেন? আপনাকে কে না চেনে? আপনি লালবাজারের গোয়েন্দা ঋষিকেশ রক্ষিত। কিন্তু এখানে কি কারণে স্যার? আপনি মেয়ের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলেন না হালদার বাবু। এদিকে আমি ঠান্ডা খেতে খুব ভালোবাসি, তাই ভাবলাম মেনুতে থাকা কিছু আইসক্রিম নিশ্চয়ই বেঁচে থাকবে। তাই কথাটা শোনার পর হালদার বাবু ঢোক গিলে বললেন, এইসব বলে আমাকে লজ্জা দিচ্ছেন স্যার। আগে জানলে আমি থানায় পাঠিয়ে দিতাম। আপনি আবার কষ্ট করে এলেন কেন? কষ্ট না করলে কেষ্ট যে মিলবে না হালদার বাবু। মানেটা এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে। পঞ্চানন, আইসক্রিম বক্সগুলো চেক করো। পঞ্চানন নকুল হালদারকে ধমকের সুরে জিজ্ঞাসা করলো, আইসক্রিমের বক্সগুলো কোথায় রেখেছেন? হালদার ইশারায় দেখিয়ে দিয়ে ধপ করে সোফাতে বসে পড়ল। মিনিট 10 পর পঞ্চানন আইসক্রিম বক্স চেক করে অবাক দৃষ্টি নিয়ে ফিরে এসে বলল, স্যার, আইস বক্সের ভেতর একটা কাটা মাথা। আর কিছু দেখতে পেলে? না স্যার। তবে এসো পঞ্চানন, একটা নতুন জিনিস দেখাই তোমাকে। এরপর আইস বক্সের কাছে গিয়ে কাটা মাথার ওপর থেকে বরফটা সরিয়ে কামানো মাথাটা দেখিয়ে পঞ্চাননকে বললাম, এবার কি দেখতে পাচ্ছ? পঞ্চানন বিস্ফারিত চোখ নিয়ে জবাব দিল, ওই মাথার ওপরে বিভিন্ন কোড ট্যাটুর মতো করে লেখা স্যার।
গুড, তুমি ঠিকই দেখেছো। এবার প্রথমেই নকুল হালদারকে অ্যারেস্ট করে গাড়িতে তুলে থানার পথে চলো। গাড়িতে যেতে যেতে তোমাকে সব কথা বলছি। হ্যাঁ, চলুন। পঞ্চানন নকুল হালদারকে গাড়িতে তুলে দিয়ে বলল, এবার বলুন স্যার। বলছি, দাঁড়াও। নকুল হালদার হলো একজন দুধের স্মাগলার, যে এই বস্তিটির ফাঁকা ঝুপড়িটিকে নিজের স্মাগলিংয়ের আখড়া করেছে। কি নকুল, ঠিক বলছি তো? ভুল কিছু বললে শুধরে দিও। নকুল গাড়িতে মুখ লুকিয়ে চুপ করে বসে রইল। আমি আবার বলা শুরু করলাম, এই সমস্ত স্মাগলারদের জগতেও খুব রেশারেশি, বুঝলে পঞ্চানন? একে অপরের মাল ছিনিয়ে নেওয়ার জন্য মুখিয়ে থাকে। সে কারণে মাল ডেলিভারি করার সময় এরা একটা কোড ব্যবহার করে। এই কোড হয়ে থাকে কোনো বস্তু কিংবা চিহ্ন, মুখের কোনো কথা নয়, যাতে একে অন্যের মাল হাতাতে না পারে। কিন্তু এই কোড ছিনিয়ে অন্যের মাল হাতানোর বিষয়ে নকুল হালদার হলো নাম্বার 1। ঘটনাচক্রে নকুল হালদারের মেয়ের বিয়ের দিনই মাল ডেলিভারির জন্য কোড আদান প্রদানের দিন ঠিক করে নকুলের অপোজিট পার্টি। সেই সুযোগটাও হাতছাড়া করতে চায়নি লোভী নকুল। নকুলের অপোজিট পার্টি এবারে যে ছেলেটিকে কোড সমেত মাল ডেলিভারি করতে পাঠিয়েছিল, তার কোড ছিল ওর মাথায় চামড়ায় ট্যাটু করা। খুব সম্ভবত প্রথমে ওর মাথাটা কামিয়ে তারপর ট্যাটু করে কোডটা লিখে ওর চুল বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করেছিল, যাতে নকুল সহজে কোড হাতাতে না পারে। ওরা ভেবেছিল ছেলেটির কাছে কোড না পেয়ে নকুল ওকে ছেড়ে দেবে, কিন্তু নকুলও ওস্তাদ। ও সব রকম পদ্ধতি প্রয়োগ করে যখন কোডটা বের করতে না পারে, তখন ছেলেটিকে খুব টর্চার করে। এদিকে ছেলেটি টর্চারে মারা যায়। তখন ওর টনক নড়ে। কোড নিশ্চয়ই লেখা রয়েছে মাথার চামড়ায়, যা ছিল চুল দিয়ে ঢাকা। এরপর শিবুকে দিয়ে চুল কাটিয়ে কোড উদ্ধার করে, কিন্তু সেই জটিল কোড অন্য কারো মাথায় উল্কি হিসাবে ফুটিয়ে তুলতে কোডের চিহ্ন না দেখে তা সম্ভব নয়। তাই নকুল মাথাটা কেটে আনে। আর এদিকে মেয়ের বিয়ের জন্য ব্যস্ত, তার জন্য কোডকে কাজে লাগানো সম্ভব হয়নি। তাই প্রয়োজন হয়ে পড়ে কাটা মাথাটা সংরক্ষণ করা। হুট করে মাথাটি সংরক্ষণের প্রশ্ন আসতেই মেয়ের বিয়ের আয়োজনের আইসক্রিম বক্সকেই কাজে লাগায় নকুল। কি বুঝলে পঞ্চানন? সব বুঝলাম স্যার, কিন্তু এটা বুঝলাম না যে আপনার সন্দেহটা নকুলের প্রতি এলো কি করে। প্রথমেই এলো রূপচাঁদের মুখে বস্তির ফাঁকা ঘরে নকুলের যাওয়া আসা সেই চমকপ্রদ কথাটা শুনে। নকুলই নাকি বস্তির পরিবেশ নষ্ট করছে, তার 2 নাতিকেও অন্ধকার জগতে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে নকুল। তাই রূপচাঁদ বস্তি ছেড়ে চলে যেতে চায়। তারপর তোমার মুখে শোনা সেই কথাটা, মাথাটা কেটে নিয়ে গেছে যখন, নিশ্চয়ই এর কোনো কারণ আছে স্যার। এই কথাটা ভেবে মাথাটা কি এমন দরকার হতে পারে ভেবে ভেবে এই সমাধানটা পাই। তারপর চুরির বস্তু খুঁজে না পেয়ে কালুচোর যখন এখানে পাত খেয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছিল, এই কথাটা মনে পড়ে। কারণ কাটা মাথা স্থানান্তরণ করার জন্য ফ্রিজ নয়, দরকার আইস বক্সের, যেটা রজত কিংবা রূপচাঁদের কাছে নয়। খুনের দিন মজুদ ছিল একমাত্র নকুল হালদারের কাছে। অবশ্য রূপচাঁদ বস্তির স্মাগলিং কিং নকুলের কথা না বললে আমার ধরার ক্ষমতা ছিল না। স্যার, আপনি যে কি থেকে কি খুঁজে পান তা ভগবানই জানেন, তবে আপনার কিন্তু জবাব নেই। এত সহজে কেসটাকে যে আপনি সলভ করে দেবেন সেটা আমি ভাবতেই পারিনি। ইউ আর গ্রেট স্যার, ইউ আর গ্রেট। এখন শুনুন জ্যাম হাব স্টুডিও নিবেদিত ঋষিকেশ রক্ষিতের ক্রাইম চ্যালেঞ্জ এই সিরিজে 4র্থ এপিসোড, মেষ বাড়িতে খুন। তদন্তের খাতিরে আমাকে দিন 10 জন্য লখনৌ যেতে হয়েছিল। সেখান থেকে
লালবাজারে ফিরতেই দেখি পঞ্চাননকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। কি ব্যাপার পঞ্চানন, তোমাকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? আপনি ছিলেন না স্যার, আর এদিকে আমার নাজেহাল অবস্থা। কেন, কি হলো আবার? আর বলবেন না স্যার, শহরে দিন দিন ক্রাইম বেড়েই চলেছে। কথায় কথায় মানুষ এখন মানুষকে খুন করছে। এই পুলিশের চাকরি আর আমার দ্বারা হবে না স্যার। এমন কি হয়েছে যে তোমার এরূপ বেহাল দশা? দিন 7 আগে শোভাবাজারের কাছে একটি মেসবাড়িতে খুন হয়। একটা 60-65 বছরের লোককে কে বা কারা রাত্রিবেলা গলা টিপে খুন করে চলে গেছে। লাশ ময়নাতদন্ত করে ওই একই রিপোর্ট এলো, শ্বাসরোধ করে খুন। তবে খুনির গায়ে অসুরের মতো জোর স্যার। এমনভাবে গলাটা টিপেছে যে ঘাড়ের হাড়গুলো গুঁড়িয়ে দিয়েছে। আর এই কেস আমার হাতে এসে পৌঁছালো। এদিকে আপনিও নেই। আমি যে কি সমস্যায় পড়েছি স্যার, আপনি তো সবই বুঝতে পারছেন। এই কটা দিন আমি নিজের মতো করে তদন্ত চালিয়েছি। এখন আপনি এসে গেছেন। আপনি এর একটা রাস্তা বের করুন স্যার। আপনি কিছু একটা করুন। বুঝলাম। লাশটার আর যে ঘরে লাশটা পড়েছিল তার কিছু ফটোগ্রাফ আমাকে দেখাতে পারো পঞ্চানন? হ্যাঁ স্যার, নিশ্চয়ই। দাঁড়ান, দেখাচ্ছি। এই কথা বলে পঞ্চানন নিজের বসার ঘরে গিয়ে ফাইলপত্র বগল দাবা করে নিয়ে এসে আমার টেবিলে রাখলো। তারপর একটা ফাইল খুলে তার ভেতর থেকে কিছু ফটোগ্রাফ আমার হাতে দিল। এই নিন, এই নিন স্যার, দেখুন, এই দেখুন। সমস্ত ফটোগুলো ভালোভাবে দেখতে থাকলাম। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা প্রায় 70 ছুঁই মানুষের শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতদেহটা ঘাড় ভেঙে চিত হয়ে পড়ে রয়েছে একটা ছোট্ট চৌকির এক পাশে। চোখটা বাইরে বেরিয়ে এসেছে, মুখের কষ বেয়ে রক্ত গড়িয়ে পড়ার দাগ, জিভ সামনে সামান্য প্রসারিত। বিছানার অবস্থা অগোছালো, অর্থাৎ খুনটা ওখানেই করা হয়েছে। মৃত ব্যক্তিটির এই বয়সেও সাজগোজের বেশ ভালোই শখ যে ছিল তা দেখলেই বোঝা যায়। দাড়ি গোঁফ কামানো চিকন চেহারা, পরনের পোশাক বেশ দামি, হাতে গলায় দামি অলংকার। ছবিগুলো দেখার পর আমি প্রথমেই পঞ্চাননকে বলি, পঞ্চানন, প্রথম দিন থেকে আজ অবধি সমস্ত ঘটনা আমাকে বলো। সমস্ত খুঁটি নাটি বিষয় আমাকে বলবে, কিচ্ছু বাদ দেবে না কিন্তু। দেখি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি কিনা। সকাল 8টা নাগাদ শোভাবাজার মেসবাড়ি থেকে আমার কাছে একটা ফোন আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, হ্যালো, লালবাজার। হ্যাঁ, লালবাজার থেকেই বলছি, বলুন কি দরকার। আমি শোভাবাজার আনন্দ আলয় মেসবাড়ি থেকে বলছি। আপনি একটু তাড়াতাড়ি আসুন স্যার, আমাদের এখানে একটা খুন হয়ে গেছে। খুন? আপনি কে বলছেন? আমি মেস মালিক নলিনী বাগচি বলছি। একটু তাড়াতাড়ি আসুন স্যার, একটু তাড়াতাড়ি আসুন। এরপর আমি আর একটুও দেরি না করে 2জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে মেসবাড়িতে পৌঁছাই। তারপর ওখানে পৌঁছে দেখলাম ডেড বডি পড়ে রয়েছে বিছানায়। দেখেই বুঝতে পারলাম যে গলা টিপেই খুন করা হয়েছে। আশেপাশে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। এরপর ডেড বডির ছবি তুলে ময়না তদন্তের জন্য পাঠাই। 2জন কনস্টেবলকে দিয়ে সমস্ত মেসবাড়ি সার্চ করিয়ে সন্দেহজনক কিছু না পেয়ে একে একে মেসবাড়ির সমস্ত মানুষজনকে জেরা করতে থাকি। আচ্ছা, এর ফাঁকে তোমাকে একটা প্রশ্ন করি পঞ্চানন। হ্যাঁ স্যার, বলুন। ডেড বডি যে ঘরে ছিল সে ঘরটা কেমন, আর ঘরটা কি বন্ধ ছিল? ঘরটা স্যার সাধারণ একটা ছোট্ট ঘর। পেছন দিকে একটা জানালা আর সামনে দরজা। মেসবাড়ির যে চাকর, মানে ওই ভজন, ওই প্রথমে সকালবেলা চা দিতে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ নয়, হালকাভাবে ভেজানো রয়েছে। তারপর দরজা খুলে ওই দৃশ্য দেখে ও চিৎকার করে ওঠে। তারপর মাথা ঘুরিয়ে ও পড়ে যায়, আর ভজনের হাতের কাপ মেঝেতে পড়ে ভেঙে যায়। আর সেই চিহ্নটা আমি নিজে গিয়ে দেখে এসেছি। ওকে, তার মানে তুমি বলছো বাইরে থেকে প্রাচীর টপকে লোক ঢোকার কোনো চান্স নেই। তার মানে এটা পরিষ্কার বাইরের লোক নয়, খুনটা করেছে মেস বাড়ির কেউ। হ্যাঁ স্যার, রাত্রে সদর দরজায় তালা দেওয়া থাকে।
সেই দরজা দিয়ে ঢুকে লম্বা একটা বারান্দা আর দুই পাশে ঘরগুলি, মোট 6টি থাকার ঘর। তার মধ্যে একটি খালি আর বাকি 5টা ঘরেই লোক থাকে। এছাড়া মেস মালিক নলিনী বাগচির একটা ঘর, যেখানে থাকে নলিনী বাগচি নিজে এবং তার অসুস্থ একজন ভাগ্নে। ভাগ্নে এতটাই অসুস্থ যে সে চলাফেরা করতেও অসমর্থ, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। এছাড়া রান্নার ও খাওয়ার জন্য 2টি আলাদা ঘর। রাতে চাকর ভজন ও রান্নার ঠাকুর হরি ওই খাবার ঘরেই থাকে। ঠিক আছে, আর মৃত ব্যক্তির পরিচয়? ওর নাম স্বপন বিশ্বাস। কাজকাম কি করতো কেউ বিশেষ বলতে পারলো না, তবে থাকতো বেশ কিন্তু রাজার হালি। এত টাকা যে কোথা থেকে আসতো তা কেউ জানে না। সারাটা দিন ও বাইরেই থাকতো, খাওয়ার সময় আর ওই রাতে বাড়ি ফিরত। কথা খুব কম বলতো। সঙ্গে জিনিসপত্র কিন্তু তেমন কিছুই নেই, ওই কয়েকটা পোশাক আশাক আর একটা টিনের বাক্স। সেই বাক্স খুলেও তেমন কিছু পাইনি স্যার। বাক্সের ভেতরে ছিল প্রায় 20 বছর আগের কিছু খবরের কাগজ, হিসেব নিকেশ করা একটা খাতা আর বেশ কিছু প্রেসক্রিপশন, তাও আবার পশুর চিকিৎসার জন্য। লোকটা হয়তো এককালে গ্রামেগঞ্জে পশুর ডাক্তার থেকে থাকে। বেশ, বাকি ঘরগুলোতে কারা কারা থাকে তাদের পরিচয় পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। একটিতে থাকে একটা অল্প বয়স্ক ছোকরা যার নাম অরবিন্দ চ্যাটার্জি, আসল বাড়ি বহরমপুর। মাথায় ফিল্মি ভূত চড়ে আছে ছোকরার। এখানে এসে একটা ছোট্ট নাট্যদলে যোগ দিয়েছে আর ওই বাকি সময়টুকু টালিগঞ্জের স্টুডিও পাড়ায় সিনেমার অভিনয় করার জন্য ছুটে বেড়ায়। আর রোজগার? বলছে তো মাঝে মধ্যে রেস্টুরেন্টের ওয়েটারের কাজ করে, তবে রেগুলার না। বছরখানেক আগে বাবা মায়ের ডিভোর্স হয়েছে, এরপর থেকেই নাকি কারোর সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। নেশা টেশা কিছু করে? আজকালকার ছেলে স্যার, নেশা যে করবে না সেটা জোর করে কি করে বলি বলুন স্যার। তবে ওর ঘর সার্চ করে তেমন কিছু পাইনি। কতদিন ধরে মেশ বাড়িতে থাকছে? নলিনী বাগচি তো বললেন বছর 2। তবে হ্যাঁ স্যার, একটা কথা আপনাকে অবশ্যই জানানো দরকার। মেশবাড়িতে প্রায় প্রত্যেকেই একটা কথা বলল যে মৃত স্বপনবাবুর সঙ্গে নাকি ওই অরিন্দম ছোকরার প্রায়ই গণ্ডগোল হতো। একবার নাকি হাতাহাতি হওয়ার উপক্রমও হয়। ছোকরার আগের বসে খুন করে ফেলার হুমকিও দিয়েছিল। প্রায় মাসখানেক আগেই এই ঘটনাটি ঘটেছিল। স্বপন বিশ্বাস বেশ অনেকবার অরবিন্দর নামে নলিনী বাগচির কাছে কমপ্লেনও করে, কিন্তু কাজ হয়নি। কারণ স্বপন বিশ্বাসের 3 মাসের বাড়ি ভাড়া আর খাওয়ার বিল বাকি ছিল বলে নলিনী বাগচি স্বপন বিশ্বাসের উপর চটেছিলেন। কিন্তু কি নিয়ে গন্ডগোলটা হতো সেটা জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অরবিন্দর ঘরটা একেবারে স্বপন বিশ্বাসের ঘরের গা লাগালাগি। রোজ অনেক রাত্রি পর্যন্ত অরবিন্দ নাটকের রিহার্সালের জন্য চিৎকার করে, ওতেই স্বপন বিশ্বাসের ঘুমের ব্যাঘাত ঘটত। এই নিয়েই বচসা চলত। ও আচ্ছা। কিন্তু ওই চিমড়ে অরবিন্দ স্বপন বিশ্বাসের ঘাড় ভেঙে ফেলার শক্তি রাখে, ই আমার বিশ্বাস হয় না স্যার। তুমি ভুল করছো পঞ্চানন। খুব বড় রকমের নেশা করার পর মানুষের পাগলামো আর শক্তি দুয়েরই বৃদ্ধি ঘটে, এ কথা তুমি ভুলে যাচ্ছ। এ কথা আপনি ঠিক বলেছেন স্যার। আর বাকি লোকজনের পরিচয়? আর একজন হলেন মিস্টার প্যাটেল। মাসখানেক হলো এখানে এসে উঠেছেন ভদ্রলোক। বয়স ওই প্রায় 45-44 হবে, ভারী চেহারা, পোশাক আশাকটাও দামি। ওনার আসল বাড়ি দিল্লিতে। এখানে কোম্পানির কাজে এসেছেন, কাজ মিটে গেলে উনি চলে যাবেন। কিন্তু এই খুনের চক্করে পড়ে বেজায় টেনশন করছেন। মিস্টার প্যাটেল যে টেনশন করছেন সেটা বুঝলে কি করে? ওনার ওই ছটপটানি আর ওই বারবার মাথায় চাপড়ে বলা ফালতু ঝামেলা মে পড় গিয়া, এই কথা শুনেছেন। ওটা খুনি ধরা পড়ার পরও করতে পারে পঞ্চানন। আচ্ছা, এই প্যাটেল কোন কোম্পানির কাজে এসেছেন? ঔষধের কোম্পানি স্যার। স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ কেন স্যার? মিস্টার প্যাটেল হিন্দিভাষী, তারপর দিল্লি থেকে কলকাতায় এসেছেন ওষুধ কোম্পানির কাজে। তো কলকাতায় এত ভালো ভালো হোটেল থাকতে এই বাঙালি মেশ বাড়িতে উঠল কেন? যতদূর জানি ওষুধ কোম্পানি তো ওদের কনফারেন্স, মিটিং প্রভৃতির জন্য বড় বড় হোটেলে আগে থেকেই সব কিছু বুক করে রাখে। মানে স্যার মিস্টার প্যাটেলের উপর নজর রাখবো বলছেন? নজর তো সবার ওপরেই রাখতে হবে পঞ্চানন। তুমি বাকিদের পরিচয় বলতে থাকো। আর সেখানে থাকে স্যার একজন শিল্পী মানুষ, পঙ্কজ অধিকারী। লোকটা তবলাবাদক, বয়স আন্দাজ ওই 30-এর বেশি হবে না। একটা রেডিও চ্যানেলে মিউজিশিয়ানদের গ্রুপে তবলা বাজায়, আর বাকি সময়টা টিউশনি করে। নিজের বলে কেউ নেই, বর্তমানে ঠিকানায় এই মেশবাড়ি।
একটা কথা জানো কি পঞ্চানন, এই তবলাবাদকদের হাতে না অসীম শক্তি হয়। কেন স্যার? এরা তবলা বাজানোর জন্য 2 হাত বেশি পরিমাণে ব্যবহার করে, আর তাতেই তাদের হাতের পেশিগুলো আরও দৃঢ় হয়ে ওঠে। তার মানে স্যার তবলাবাদক গলা টেপার সময় ঘাড়ের হাড় ভেঙে দিতে পারে? সে তো সময় বলবে। আর স্যার খুনের মোটিভটা? কি বললাম পঞ্চানন, সময় সব কিছু বলবে। তুমি আপাতত মেষ বাড়িতে আর কে কে থাকে বলো। আর থাকেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একজন এজেন্ট পরিমল হালদার। ও বরাবরই এখানেই থাকে, মাথায় সব সময় পলিসি করিয়ে নেবার চিন্তা। আর তার পাশের ঘরে গুণময় বাবু। গুণময় বাবুর মাথার ডিফেক্ট আছে বলে আমার সন্দেহ হয়। লোকটা সারাক্ষণ ঘরবন্দি অবস্থায় থাকে আর রং তুলি দিয়ে হিজিবিজি কিসব এঁকে চলে। বলে নাকি একদিন বিখ্যাত শিল্পী হবে। ভাবুন স্যার, লোকটার বয়স 60 পেরিয়েছে, একসময় সরকারি চাকুরি করত, আর এখন পেনশনের টাকায় ওইসব ছাইপাশ এঁকে বেড়ায়। আমার সন্দেহ এই দুজনের উপর স্যার। কেন এই দুজনকে আপনার সন্দেহ হচ্ছে কেন? পরিমল হালদার নিশ্চয়ই মোটা অঙ্কের জীবন বীমা করিয়ে সেই টাকার লোভে স্বপন বিশ্বাসকে খুন করেছে, আর নইলে গুণময় বাবুর মাথা গরম হয়ে গিয়ে খুনটা করে ফেলেছে। এছাড়া স্বপন বিশ্বাসের খুন হওয়ার কোনো কারণ দেখছি না স্যার। টিনের বাক্স ছাড়া আর কি আছে ওর, যার জন্য ওকে খুন হতে হবে? পঞ্চানন, তুমি মানুষের বর্তমান অবস্থা দেখে তাকে বিচার করো না। পুরনো শত্রুতা বলে একটা কথা রয়েছে জানো তো, কিংবা কারো কোনো গোপন বিষয় স্বপনবাবু জেনে ফেলেছিল, সে কারণেই ওকে খুন হতে হলো। এরকমও অনেক কারণ থাকতে পারে। এখন আমাদের খুঁজে বার করতে হবে খুনি কে। এর জন্য মেষ বাড়ি যাওয়া একান্তই দরকার। তুমি এক কাজ করো পঞ্চানন, কি কাজ স্যার? মেষ বাড়ির প্রত্যেকের সমস্ত ডিটেলস সমেত কেস ফাইলটা আমার কাছে রেখে যাও। তার সঙ্গে স্বপন বিশ্বাসের ঘরে পাওয়া বাক্সটাও আমাকে অবশ্যই দিও। ওটাকে খুব ভালোভাবে একবার আমার দেখা উচিত। আর মেষ বাড়িতে খবর দাও আজ রাত্রিবেলা ঠিক 10টা নাগাদ। আমি ওদের সবার সঙ্গে বসতে চাই। ওকে স্যার, এই হলো আপনার কেস ফাইল। আমি বাক্সটা পাঠিয়ে দিচ্ছি, আর আনন্দ আলোয় মেসবাড়িতে খবরটা পাঠিয়ে দিচ্ছি। আসছি স্যার। পঞ্চানন কথা শেষ করে রুমের বাইরে বেরিয়ে গেল। মিনিট 5 পর একজন কনস্টেবলের হাত দিয়ে টিনের বাক্সটা আমার কাছে পাঠিয়ে দিল। তারপর পঞ্চাননের তদন্তের লিখিত ডকুমেন্টগুলো পড়তে আমার ঘণ্টাখানেক সময় লাগলো। তারপর বসলাম টিনের বাক্সটা নিয়ে। ওর ভেতর থেকে বেরিয়ে এলো প্রায় 9 কপি খবরের কাগজ, অর্থাৎ আলাদা আলাদা তারিখের 9টি পুরনো কাগজ, যার প্রত্যেকটিতে আজ থেকে প্রায় 20 বছর আগের তারিখ দেওয়া। এই বছর 20 আগের খবরের কাগজ কেন স্বপন বিশ্বাস সঞ্চয় করে রেখেছেন, এই বিষয়টি মনে খটকা লাগায় কাগজগুলো উল্টে পাল্টে ভালোভাবে খবরগুলিতে চোখ বোলাতে লাগলাম। আমার চোখটা আটকে গেল একটা বিষয়ের উপর লেখা খবরের উপর। 9টি কাগজেই সেই বিষয়ে লেখা হয়েছে। বিষয়বস্তু সঠিক সময়ে উত্থাপন করব। টিনের বাক্স ঘেটে মিলল পশু চিকিৎসার প্রেসক্রিপশন আর একটা পুরনো ডায়েরি। তাতে টাকা পয়সা লেনদেনের হিসেব রয়েছে। মানে পঞ্চানন যেটা বলেছিল ঠিক তেমন। সমস্ত কিছু খুঁটিয়ে দেখা সমাপ্ত হলে বাইরে বেরোনোর প্রয়োজন বোধ করলাম, কারণ মেষ বাড়ির মানুষগুলোর খানিকটা খোঁজ খবর নেওয়া উচিত। ওদের সম্বন্ধে যাবতীয় তথ্য লিখিত কাগজ পঞ্চানন তো আমার হাতে তুলে দিয়েছেই আগে। এবার শুধু সরজমিনে ব্যাপারগুলো খতিয়ে দেখার প্রয়োজন। বাইরের সমস্ত কাজ সেরে লালবাজার হেডকোয়ার্টারে ফিরতে রাত 9টা বাজল। এরপর সামান্য কিছু খাওয়া দাওয়া সেরে আমি আর পঞ্চানন মেষ বাড়ি পৌঁছলাম ঠিক 10টায়। দেখলাম আমার কথা মতো সকলেই প্রায় আমার জন্য অপেক্ষা করছে, আর সময় নষ্ট না করে একে একে সকলের সঙ্গে কথোপকথন শুরু করলাম। প্রথমেই অরবিন্দর সঙ্গে কথা শুরু হলো। ওর সম্বন্ধে প্রাপ্ত সকল ইনফরমেশন ও এক কথায় মেনে নিল। ওর হাতে এখন কাজ নেই, সিনেমার চক্করে ঘুরে ঘুরে জমানো অর্থও শেষ। ইদানিং
নেশাগ্রস্ত হয়ে মেশে ফেরে, স্বপন বিশ্বাসের সঙ্গে ঝামেলা ইত্যাদি ইত্যাদি। অরবিন্দ জবাবে বলল, দেখুন, ওর সাথে আমার ঝামেলা রেগুলার হতো, মানছি। এটাও স্বীকার করছি, রাগের মাথায় দু একবার খুন করে দেব বলেও ছিলাম, কিন্তু কিন্তু সবটাই ছিল আমার ডিপ্রেশনের বহিঃপ্রকাশ। এর এর এক কোণাও সত্যি নয়, কারণ আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ ফেঁসে রয়েছি। এর মধ্যে কাউকে খুন করার মতো মানসিকতায় আমি নেই। আমি নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এতটাই হতাশাগ্রস্ত যে খুন করার থাকলে আমি নিজেকেই খুন করতাম, অন্য কাউকে নয়। হঠাৎ মিস্টার প্যাটেল ফট করে বলে উঠলেন, ये लड़का कुछ नहीं किया साहब, मैं आपको बोल रहा हूँ ये जो स्वपन बाबू था वो अच्छा आदमी नहीं था साहब, क्यों? क्योंकि हमेशा मुझसे उधार मांगता फिरता था। क्या काम धाम करता था वो सब किसी को मालूम नहीं था, लेकिन ऐसा जिंदगी जीता था साहब, खाना पीना मौज करना घूमना ये सब उसका जिंदगी था। इतना रुपया मिलता था कहाँ से साहब, जरूर कोई काला धंधा करता था और इसके लिए उसको मरना पड़ा साहब। शायद आप ठीक बोल रहे हैं, लेकिन একটা কথা আমাকে বলবেন মিস্টার প্যাটেল, এত বড় ওষুধ কোম্পানির কাজে এসে আপনি এই সামান্য মেষ বাড়িতে কেন উঠেছেন? आपसे क्या छुपाना साहब, कंपनी आना जाना और रहने का बिल देता है हमें, स्टार होटल का बिल देता है, लेकिन हम लोग ऐसी छोटी मोटी होटल में गुजारा करके पैसा बचा के अपना जेब भरता है साहब। लेकिन यहाँ आकर खून के झमेला में फंस के सब गड़बड़ हो गया। ये खबर अगर कंपनी को मालूम पड़ गया कि ऐसे छोटा होटल के खून में मेरा नाम आ गया, मेरा नौकरी चला जाएगा साहब, मेरा नौकरी चला जाएगा। প্যাটেলের কথা শেষ হতেই নলিনী বাগচি বলে উঠল, মিস্টার প্যাটেল ঠিকই বলেছেন স্যার। স্বপনবাবুর সব কিছুতেই কেমন একটা গন্ডগোল ছিল, আর আমার কাছে বিনে পয়সায় থাকতো আর খেত। পয়সা চাইলেই স্যার বড্ড ঝামেলা করতো। পঞ্চানন, তুমি সবার ব্যাপারে ইনফরমেশন দিলে, কেবল নলিনী বাগচি আর তার দুই কাজের লোক ভজন ও হরির ব্যাপারে কিছু ইনফরমেশন দিলে না তো? কথাটা শেষ হতেই হরি ও ভজন আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। আমরা গরিব মানুষ পেটেতে কাজ করছি, এসব কোন রকমের ঝামেলায় আমরা নেই, বিশ্বাস করি আমরা কিছু করিনি, কিছু জানি না আমরা। আমি ওদের দুজনকে শান্ত করে নলিনী বাগচিকে বললাম, তা আপনি কিছু ব্যবস্থা করেননি কেন স্বপন বিশ্বাসের ধার করে খাওয়ার ব্যাপারে? কি ব্যবস্থা করব স্যার, আমি ঝামেলা মোটেই পছন্দ করি না। শুরু থেকেই নাকি এখন পছন্দ করেন না নলিনী বাবু? এ কথার মানে কি স্যার? মানে আপনি তো এখানে মেষবাড়ির ব্যবসা শুরু করেছেন 15 বছর হবে, তার আগে কি করতেন? আগে স্যার আমি একটা ওই সার্কাস কোম্পানির ম্যানেজার পদে চাকরি করতাম, বেশ ভালোই চলছিল। তারপর সরকারি নিয়মে সার্কাসে জন্তু জানোয়ারের খেলা নিষিদ্ধ হয়ে যায়, তারপর কোম্পানিও উঠে যায়। আমি এরপর কিছুদিন দেশের বাড়ি ফিরে যাই, তারপর বছর 15 হলো এই মেষ বাড়ি করেছি। সার্কাস কোম্পানির ম্যানেজারগিরি করে এত টাকা কামালেন যে কলকাতার মতো জায়গায় মেষ বাড়ি বানিয়ে ফেললেন? না মানে তা ঠিক নয়, তবে ওই দেশের বাড়ির জমি বিক্রি করে এখানে সমস্ত কিছু নিয়ে চলে আসি স্যার। মেষ বাড়িতে খুন হয়ে গেল একটা মানুষ। ঋষিকেশ বাবু, পঞ্চানন বাবু কেসের তদন্ত করছেন। এর মাঝখানে পুরো কেসটাকে খোলাসা না করে তিনি চলে গেলেন, মানে ঋষিকেশ বাবু।
তার মানে অঘোষিত চ্যালেঞ্জ? আরে বাস, তাহলে কিন্তু মন দিয়ে আরও একবার দরকার হলে গল্পটা ভালো করে শুনতে হবে আর উত্তরটা পাঠাতে হবে, অর্থাৎ আপনার সন্দেহের সেই মানুষটিকে চিহ্নিত করতে হবে আগামী মঙ্গলবার অর্থাৎ 29শে মার্চ রাত 12টার মধ্যে। প্রথমে কি করতে হবে, কমেন্ট সেকশানে গিয়ে #CCJamHub স্পেস আপনার সন্দেহের তালিকায় থাকা ব্যক্তির নাম। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, ভুল করেও কমেন্টে কিন্তু লিখে ফেলবেন না ঠিক কী কারণে আপনি সন্দেহ করেছেন। ওটা আপনাকে লিখে জানাতে হবে স্ক্রিনশট নিয়ে, অর্থাৎ কমেন্টের স্ক্রিনশট নিয়ে ইমেল করে। ইমেলে আপনি লিখবেন কেন আপনার ওনাকে সন্দেহ হলো, সাথে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার আর একটি সুন্দর ছবি। পাঠাবেন কবে? পাঠাতে হবে কিন্তু 29শে মার্চ মঙ্গলবার রাত 12টার মধ্যে। এই গল্পের পরবর্তী অংশ আগামী সপ্তাহে একই দিনে একই সময়ে।